কালকে আজকে কালকের ভিতরে শেষ হয়ে যাবে। পেরি অপারেটিভ নার্সিং, তো এটা সাধারণত বিশেষ করে তোমার ইয়েতে বেশি কাজে লাগে, ওটি রিলেটেড বিষয় অনেকগুলো বেশি থাকে। তো প্রথমেই দেখা যায় যে প্রি অপারেটিভ নার্স টিচিং, মানে অপারেশনের আগে আমরা বিভিন্ন ধরনের টিচিং দিয়ে থাকি। এর ভিতরে অন্যতম একটা হলো যে তোমার যেহেতু অপারেশন হওয়ার পরে পেইন হয় এবং এটা এক্সপেক্টেড, তো পেইন হওয়ার জন্য অনেক সময় দেখা যায় পেশেন্টরা ঠিক মতো মানে বুক খুলে বা তোমার একদম লাং এক্সপ্রেশন কমপ্লিটলি এক্সপ্রেশন করে ইয়ে করতে চায় না, রেসপিরেশন নিতে ঠিক মতো চায় না। সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এই অ্যালভিওলাই মানে ওপেন হয় না, আর এই জন্য পেশেন্টদের ওই অ্যাসিডোসিস হয়ে যায়। তো এটাকে প্রিভেন্ট করার জন্য ডিপ ব্রিদিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কার্ডিয়াক ক্যাথ ল্যাবে তো মোটামুটি সবাই কম বেশি গেছো, আর ইন্টার্নি যেহেতু করছে সবাই চাকরি বাকরি তো করতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় অবশ্যই ডিপ ব্রিদিং আগে, ওটির আগে 2-3 দিন আগে থেকে প্র্যাকটিস শুরু করানো হয়, এক্সপেরিমেন্টারি দিয়ে ওইগুলো দিয়ে শুরু করানো হয়। তো পিওর টিচিং এ প্রথমে আসে ডিপ ব্রিদিং এন্ড কফিং এক্সারসাইজ, আইডিয়ালি পারফর্মড ইন সিটিং পজিশন which helps for best lung expansion. Instruct patient to take 3 deep breaths. Inhale through nostrils and exhale slowly through pursed lips. অ্যানক্লেক্সের এক্সাম হলেও এটা এই প্র্যাকটিসটা করো, যখন দেখবে যে ঘাবড়ে গেছো অথবা কোনো আনওয়ান্টেড সিচুয়েশন দাঁড়ায়, তখন এটা আমি নিজেও করছি, এবং আমার এখনো কখনো যদি মনে হয় যে বেশি স্ট্রেসড, তখন এই প্র্যাকটিসটা কন্টিনিউ করি। এটা রিল্যাক্স হয়, বডি কাম হয়ে যায় পার্সড লিপ এক্সারসাইজে। আর তারপরে আসলে রিপিট উইথ দ্য থার্ড ব্রিথ। আচ্ছা, ইনস্ট্রাক্ট পেশেন্ট টু টেক 3 ডিপ ব্রিথ। ইনহেল থ্রু নোস্ট্রিলস, মানে নাক দিয়ে নিবে শ্বাস, এবং মুখ দিয়ে স্লোলি ছাড়বে। এটাকে পার্সড লিপ, এই ঠোঁট যখন যে অ্যাঙ্গেলটা হয় এটাকে বলা হয় পার্সড লিপ। উইথ দ্য থার্ড ব্রিথ হোল্ড ব্রিথ ফর 3 সেকেন্ডস, দেন কফ ডিপলি 3 টাইমস। এবং থার্ড ব্রিথের সময় যখন ব্রিথটা দেওয়া হবে তখন 3 সেকেন্ড ধরে রাখবে, দেন জোরে কাশি দিবে কমপক্ষে 3 বার। রিপিট দিস এক্সারসাইজ সেভারাল টাইমস এভরি আওয়ার হোয়েন অ্যাওয়েক, এনশিওর অ্যাডিকুয়েট পেইন রিলিফ। তারপরে স্প্লিন্টিং ইনসিশন। স্প্লিন্টিং ইনসিশনটা হলো মানে যেখানে তোমার ওই ইনসিশন সাইট ওইটাকে ধরে, বিশেষ করে এটা থোরাসিক রিজনে বা অ্যাবডোমিনাল এরিয়াতে এই সার্জারিগুলোতে এটা খুবই কমনলি প্র্যাকটিস করা হয়। যে একটু পড়ি, পার্টিকুলারলি রিকোয়ার্ড ফর ইনসিশন ইন অ্যাবডোমিনাল অর থোরাসিক রিজন। Splint incisional area with a pillow or one hand on top of the other while coughing and deep breathing. মানে হলো, দেখো যে সাইডে কাটা কাট মানে মানে ইনজেকশন দেওয়া হয়েছে, মানে স্টিচ দেওয়া হয়েছে, ওই সাইডটায় যেহেতু ব্যথা করে, তো কাশি দিলে অ্যাবডোমিনাল এবং থোরাসিক সার্জারিগুলোতে কাশি দিলে ওই জায়গাটায় আরো ব্যথা বেড়ে যায় যদি কোনো সাপোর্ট ছাড়া যদি কাশি দেওয়া হয়। এই জন্য ওই ইনসিশন সাইটে বিশেষ করে থোরাসিক এবং অ্যাবডোমিনাল সার্জারিতে তোমার মানে কাশি দিতে গেলে যাতে পেশেন্ট কুশন হোক, তারপরে বালিশ হোক, এগুলা দিয়ে ধরে, অথবা মানে খালি হাতেও ওই জায়গাটাকে সাপোর্ট দিয়ে দেন কাশি দিলে ব্যথাটা একটু কম লাগে। এইটাই হলো স্প্লিন্ট কফিং বা স্প্লিন্ট রেসপিরেশন, যাই হোক। তারপরে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। আমরা স্পাইরোমেট্রি এর আগেও আমরা দেখছি, বিশেষ করে অ্যাজমাটিক পেশেন্টের ক্ষেত্রে স্পাইরোমেট্রি খুবই কমনলি ব্যবহার করা হয়। তো আর স্পাইরোমেট্রি সম্পর্কে কিছু বলার আগে একটু কিছু প্রাইমারি একটু জিনিস জানা উচিত, যে স্পাইরোমেট্রি আসলে কেন ব্যবহার করে। মোস্টলি এটা ব্যবহার করে ইউজ টু ডিপ ব্রিথ, যদি এখানে না, এটা একটা জাস্ট নর্মাল কথাবার্তা বলি আর কি। ইউজ টু ডিপ ব্রিথ মানে এইটা এই স্পাইরোমেট্রি দেখেনি। এই যে স্প্লিন্টিং, যেটা বালিশ বা কুশনের কথা বললাম, ইট হেল্পস টু প্রোটেক্ট দ্য ইনসিশন এন্ড রিডিউস পেইন। এই যে স্পাইরোমেট্রি, এই স্পাইরোমেট্রি তোমার লাং লাং এক্সপেনশনে খুব ভালো কাজ করে। মানে কোনো এই এক্সপেরিমেন্টারি দিয়ে প্র্যাকটিস করলে, ব্রিদিং প্র্যাকটিস করলে, তোমার আমাদের কোনো অ্যালভিওলাই যদি কলাপস হয়েও থাকে ডিউ টু এনি রিজন, যদি কোনোটা একটা মানে আনইউজড বা ফিল্ড উইথ মিউকাস অথবা কোনো সিক্রেশন যদি এটা বন্ধ হয়েও থাকে অ্যালভিওলাই গুলা,
তাহলে সেটা মানে ওপেন হয়ে যায়। তো স্পাইরোমেট্রি এটা খুবই ভালো কাজে করে। বিশেষ করে আমরা এটা সবচেয়ে বেশি ব্যবহার দেখছি যে ইয়েতে অ্যাজমাটিক পেশেন্টদের ক্ষেত্রে খুবই ব্যবহার করা হয়। তো এই স্পাইরোমেট্রি দিয়ে ডিপ ব্রিথ করলে তো তোমার পেশেন্টের এই কলাপসড যে অ্যালভিওলাই গুলা থাকে অথবা অ্যালভিওলাই যাতে কলাপস না হয় এই জিনিসটা খুব ভালো কাজ করে এই স্পাইরোমেট্রি। এটা আমরা প্রায় দেখে থাকি। তারপরে আসি হলো ইনসেন্টিভ স্পাইরোমেট্রি হেল্পস টু সাস্টেইন ম্যাক্সিমাল ইন্সপাইরেশন that inflates the alveoli and increase the surfactant production. Very important. সারফ্যাক্ট্যান্ট হলো আচ্ছা সারফ্যাক্ট্যান্টটা কি আসলে একটু বলে দিই। সারফ্যাক্ট্যান্ট হলো এক ধরনের সাবস্টেন্স, ওয়েলি সাবস্টেন্স। এই যে আমরা বিশেষ করে রুনা বাকি ওরা জানেও যদিও, রুনার জন্য স্পেসিফিক্যালি যদি বলতে চাই, এই যে লাংস যে এক্সপেনশন করে আবার চুপসায় যায় আবার বড় হয় আবার একদম কমপ্লিটলি চুপসায় তো না, একটু মানে হালকা এয়ার এয়ার তো থাকেই, কিছু এয়ার তো থাকেই। তো এই যে একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্স করে একবার ওপেন হয় একবার কি বলে চুপসে যায়, এই যে যায় এর এখানে একটা এক ধরনের মানে ওয়েলই না এক ধরনের সাবস্টেন্স থাকে যেটার নাম হলো সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট দুইটা, একটা হলো লেসিথিন আর একটা হলো স্পিনজোমাইলিন। লিখে রাখতে পারো রুনা, ওরা জানে বাকিরা। এই সারফেক্টেন্টটা মূলত অ্যালভিওলাই আছে না, অ্যালভিওলাই লাংসের যে সবচেয়ে ক্ষুদ্রতম একক অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই গুলা যাতে মানে ইয়ে না হয়ে যায়, অ্যালভিওলাই যাতে একদম ইয়ে না হয়ে যায় মানে কলাপস না করে বা চুপসে না যায়, সেটার জন্য এই সারফেক্টেন্টটা মানে তৈরি হয়। মানে তোমার আমরা যখন মানে শ্বাস প্রশ্বাস নেই তখন আমাদের বডিতে ন্যাচারালি একটা সারফেক্টেন্ট তৈরি হয়। এই সারফেক্টেন্টের কাজ কি, এরা অ্যালভিওলাই গুলাকে কলাপস থেকে রক্ষা করে। এবং এই সারফেক্টেন্টের নাম হলো লেসিথিন এবং স্পিনজোমাইলিন। লেসিথিন এবং স্পিনজোমাইলিন, এই এটার একটা রেশিও আছে। এই লেসিথিন এবং স্পিনজোমাইলিনের একটা রেশিওটা হলো 2:1। নরমাল এই আমাদের এটার এই রেশিওটা জানাটা প্রয়োজন, বিশেষ করে ম্যাটারনিটিতে আমরা এটা ডিপলি পড়াই। সেটা হলো একটা বেবি যখন মায়ের গর্ভে থাকে, আই মিন ফিটাস অবস্থায় থাকে, তার লাং ম্যাচিউর হতে কত মাস সময় লাগে, কত উইক সময় লাগে? 36 উইক। 36 উইক সময় লাগে একদম একটা ফিটাসের তার লাং ম্যাচিউর হওয়ার জন্য 36 উইকস টাইম লাগে। এখন কোনো কারণে প্রিম্যাচুর বেবি হয়, 36 উইকের আগেই হয়ে যেতে পারে, তখন তাদের লাং ম্যাচিউর থাকে না, যে কারণে তাদের লাং ম্যাচুরিটির জন্য আলাদাভাবে তোমার কি বলে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিয়ে দেওয়া হয়, যেটা তোমার এই ফিটাস মানে আফটার ডেলিভারি যে বেবিটার নিউবর্ন বেবির লাং ডেভেলপের জন্য ডেভেলপে কাজ করে। এই এই যে এখানে এই সারফেক্টেন্ট হিসেবে যে লেসিথিন এবং স্পিনজোমাইলিন, এটা নরমাল এজ এ আমরা যারা আছি, তারপর একটা টার্ম বেবি যারা আছে, এদের এই লেসিথিন এবং স্পিনজোমাইলিনের রেশিও হলো 2:1। 2:1। আর প্রিম্যাচুর বেবির ক্ষেত্রে 1:1। যাদের 1:1 থাকে অথবা প্রিম্যাচুর বা বেবি থাকে তাদের কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হওয়ার হাই চান্স থাকে। মাথায় রাখতে হবে, হ্যাঁ। যেটা বলে দিলাম এটা একটু শর্ট করে লিখলেও কাজে দিবে, যেটা আমরা ম্যাটারনিটিতে আমরা ডিপলি শিখবো। তারপরে আইডিয়ালি পারফর্মড ইন এই যে দেখো এই এই লেসিথিন এবং স্পিনজোমাইলিন আলাদাভাবে যেহেতু মানে প্রিম্যাচুর বেবির যাতে যেহেতু এখানে এটা কম থাকে, রেশিওটা কম থাকে, 1:1 থাকে, এই জন্য বাচ্চা যাতে যদি মা তোমার মানে কি বলে মাকে দিতে হয় তাহলে তোমার ইনহেল করে কর্টিকোস্টেরয়েড এজেন্ট এক্সোসার্ভ বা বেরাক্টেন্ট দেওয়া হয়। আর যদি বাচ্চা বাচ্চা ডেলিভারি হয়ে যায়, মানে 36 সপ্তাহের আগে যদি বাচ্চাকে ডেলিভারি ডিউ টু এনি রিজন, কত রকম কারণ থাকতে পারে, আর্লি ডেলিভারির এরকম যদি হয়, সেক্ষেত্রে বাচ্চাকে এই এক্সোসার্ভ বা বেরাক্টেন্ট, সরি উল্টা বলতেছি, আমি ভুল বলতেছি না ফারহানা, মাকে দিতে হয় তোমার আম, উম, কর- এই আইএম আইএম দেওয়া হয় তাই না?
এটাই তো নাকি? হ্যাঁ, আর এই মাকে ব্যারাকনিন হচ্ছে ইনহেলের মাধ্যমে বাচ্চাকে দেওয়া হয়। হ্যাঁ, উল্টাই বলতেছি। আমি আবার বলি রুনা, আবার শোনো যে যদি কোনো কারণে মনে হয় বাচ্চা প্রিম্যাচুর বেবি হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে মাকে এই কর্টিকোস্টেরয়েড দিয়ে দেওয়া হয় যাতে বাচ্চার লাংটা দ্রুত ডেভেলপ করে ফেলে। আর যদি এটা মানে করা না যায় যে বাচ্চা যেভাবে বের হয়েই গেছে, সেক্ষেত্রে বাচ্চাকে বেরাকটেন্ট বা এক্সোসার্ফ এটা ইনহেল, বিশেষ করে বেরাকটেন্টটা ওই যে এই কি বলে তোমার ক্যানুলা মানে মাস্কের ভিতরে, ক্যানুলা না মাস্কের ভিতরে এটা তোমার বাচ্চাকে ইনহেল করানো হয় যাতে তার লাংটা ম্যাচিউর হয়ে যায়। ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে এটা অনেকবার, অনেকবার কোশ্চেন আসে এটা। যতটুকু বলছি এটুকু এই পর্যন্ত রাখো, পরে আবার জানতে পারবো। তারপর আসলে আইডিয়ালি পারফর্মড ইন সিটিং পজিশন, আইডিয়ালি পারফর্মড ইন সিটিং পজিশন, এবং এটা এই ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, এটা সিটিং পজিশনে ব্যবহার করা হয়। তারপর প্লেস দ্য মাউথ টাইটলি অ্যারাউন্ড মাউথ পিস, ইনহেল স্লোলি, মানে এটা যখন করবে তখন স্লোলি শ্বাস নিতে, স্লোলি ইনহেল করতে হয় টু রেজ দ্য ফ্লো রেট, ইন্ডিকেটর বিটুইন 60 to 900 মার্কস, হোল ব্রিথ ফর 5 সেকেন্ডস, দেন এক্সেল থ্রু পার্সড লিপস। বিষয়টা হলো এই স্পাইরোমেট্রি ব্যবহার করার সময় মুখে এই যে মাউথ পিসটা নিয়ে দেখছো এমনি রুনা? জি ভাইয়া দেখছি। হ্যাঁ, দেখলে এই যে মাউথ পিস আর কি, এটা মাউথ পিস মুখে দিয়ে, এটা অনেকে বাসায়ও রাখে, অনেকে যারা একটু মুরব্বি টুরব্বি থাকে এটা অনেকে বাসায়ও রাখে। Place the mouth tightly around mouthpiece. Inhale slowly to raise the flow rate indicator between 600 to 900 marks. Hold breath for 5 seconds and exhale through pursed lips. Repeat this process 10 times every hour while awake. আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার পিক ফ্লোমিটার, এটাও ব্যবহার করে পিক ফ্লোমিটার। পিক ফ্লোটা কিন্তু তোমার এই পিক ফ্লোর মিটারের কাজ কিন্তু আলাদা। পিক ফ্লো মিটারের কাজ কিন্তু আলাদা। পিক ফ্লো কিন্তু ইয়ের জন্য, পেশেন্টের লাং এক্সপেনশনের জন্য ব্যবহৃত হয় না। পিক ফ্লো মিটারের কাজ কিন্তু আলাদা। এটা আমরা রেসপিরেটরিতে পড়বো ডিপলি, বাস হালকা করে বলে দিই। পিক ফ্লো মিটার কিন্তু অ্যাজমার স্ট্যাটাস চেক করার জন্য ব্যবহার করা হয়, মাথায় রেখো। এটা কিন্তু মূলত যে ধরো কারো অ্যাজমা আছে, হ্যাঁ, সে অ্যাজমাটিক মেডিকেশন খাচ্ছে, কিন্তু কথা হলো এই মেডিসিনটা কতটুকু কাজ করছে, অথবা তার পেশেন্টের কন্ডিশনটা কি আগে থেকে ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, এটা জানার জন্য পিক ফ্লো মিটারটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই পিক ফ্লো মিটারটা মূলত অ্যাজমাটিক কন্ডিশনে ব্যবহার করা হয়, এটাই জাস্ট মাথায় রাখলেও হবে, বাকিটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। এবার আসছি হলো মেডিকেশনস। আমরা এই ইয়েতে মোস্টলি কি ধরনের মেডিকেশন গুলা প্রি অপারেটিভে ব্যবহার করি, সেগুলো একটু আস্তে আস্তে জানার চেষ্টা করি। প্রথমে আসলে অ্যান্টিকোয়াগুলেন্ট। এই যে একটা স্লাইড আছে, একটু ওয়েট। দেখো নার্সিং, ওইটা না সরি, অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাসপিরিন, আদার অ্যানেসিড, এবং আচ্ছা, মেডিকেশন রেস্ট্রিক্টেড উইথহেল্ড অর ইনক্রিজড বিফোর সার্জারি। কিছু কিছু মেডিসিন আছে একদম রেস্ট্রিক্টেড করে দিতে হবে, অথবা কোনটা হোল্ড করে রাখতে হবে, কিছু আবার কিছু আছে বাড়াতে হবে। অবশ্যই যে কোনো ওটির আগে অবশ্যই আমরা এই ড্রাগগুলা হোল্ড করব। এখন যেটা পড়তেছি অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা মানে হোল্ড করতে হবে। অ্যাসপিরিন, আদার NSAID এবং কুমারিন, এটা দিলে কি হতে পারে? সোজা কথা, এটা ওটির সময় ব্লিডিং রিস্ক বাড়া যাবে। উইথহোল্ড 3 to 7 days before surgery, needs close monitoring to prevent risk of clot when medicine is withheld. আবার মেডিসিন বন্ধ করলে আবার ডিভিটির বা ক্লটের চান্স থাকে, এটাও যেন আমরা মাথায় রাখি। তারপর অ্যান্টিবায়োটিক্স লাইক অ্যামাইনোগ্লাইকোসাইড, এইটা হোল্ড করে রাখতে বলা হয়। এটা কেন এটা বলা হয়? কারণটা হলো এটা
They intensify neuromuscular blockade of anesthesia and may lead to respiratory paralysis. এই কারণে কিন্তু অ্যামিনোগ্লাইকোসাইড ড্রাগগুলা হোল্ড করে রাখতে বলা হয়। এবং আরেকটা জিনিস বলি, এটা মাইস্থেনিয়া গ্রাভিসেও এই অ্যামিনোগ্লাইকোসাইড ড্রাগগুলাকে অ্যাভয়েড করতে বলা হয় বা কন্ট্রাইন্ডিকেটেড হিসেবেও বলা যেতে পারে। কারণ মাল্টিপল মাল্টিপল সরি মাইস্থেনিয়া গ্রাভিসেও কিন্তু রেসপিরেটরি প্যারালাইসিসের একটা প্রবলেম থাকে। আর এই অ্যামিনোগ্লাইকোসাইড ড্রাগগুলা যদি খায় তাহলে কিন্তু এই পেশেন্টের রেসপিরেটরি জনিত যে প্রবলেমগুলো আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে। আচ্ছা রুনা, মাইস্থেনিয়া সরি এই অ্যামিনোগ্লাইকোসাইড ড্রাগ সম্পর্কে জানো? রুনা, রুনা কি নাই? জি ভাইয়া। অ্যামিনোগ্লাইকোসাইড সম্পর্কে কি জানা আছে কোনো? কোন ধরনের ড্রাগ অ্যামিনোগ্লাইকোসাইড মূলত? ইয়েস অর নো, আমি জানতে চাচ্ছি ইয়েস অর নো, জানো কি জানো না? আরে বলো, আমি তো মানে আমি জানতে চাই যে তুমি জানো না জানা, ভাইয়া। তো না জানা থাকলে কেন জিজ্ঞাসা করো না না? না জানলে বলবা, না হলে বুঝবা কিভাবে? ভাইয়া তো বুঝবে না। না সাথে জানলে সাথে বলবো। তুমি যদি না বলো এটা কিন্তু আমার জন্য বোঝা ইয়ে না। আর যদি এভাবে মানে কোনটা যদি না বুঝো ইনস্ট্যান্ট বলতে হবে যে আমি এটা বুঝতেছি না। যদি মনে করো যে এটা অন্যান্য ক্লাসের মতো যে ঠিক আছে না বলে চুপ করে থাকি, তাহলে কিন্তু পাস করতে পারবে না। অ্যামাইনো হ্যাঁ গ্লাইকোসাইড হলো, বুঝছি, আমার নেট প্রবলেম তো ওই জন্য একটু কথা পরে জাগে পরে আসে আর কি। ও আচ্ছা আচ্ছা, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, জেন্টামাইসিন, এগুলোর নাম শুনছো? এগুলো হলো অ্যামাইনো গ্লাইকোসাইড। ভ্যানকোমাইসিন সবচেয়ে। হ্যাঁ, ভেনকোমাইসিন সবচেয়ে বেশি আমরা চিনি, ভেনকোমাইসিন, রাইট। জি ভেনকোমাইসিন ভাইয়া। কি, জেনকোমাইসিন বাংলাদেশে কি হিসেবে ইয়ে হয়, চিনি? না, ভেনকোমাইসিন তো অন্যটা। সরি, ভুল বলছি, এই ভেনকোমাইসিন না, ভেনকোমাইসিন ভেনকোমাইসিন অন্যটা, ওই যে অ্যামাইনো গ্লাইকোসাইড বিশেষ করে পরিচিত হসপিটালে ক্যাসিন নামে, ক্যাসিন। ক্যাসিন, ক্যাসিন রাইট, অ্যামিকাসিন, আপনি অ্যামিকাসিন যেটা, ক্যাসিন, হ্যাঁ। অ্যামিকাসিন রাইট, এটা আমারও ভুল হয়েছে। দেখি লাবণী আসছে, লাবণীকে জিজ্ঞেস করি। লাবণী বলো তো, অ্যামাইনো গ্লাইকোসাইড কোন ধরনের ড্রাগ? অ্যামাইনো গ্লাইকোসাইড সম্পর্কে কি কোনো আইডিয়া আছে? কোন ধরনের ড্রাগগুলো অ্যামাইনো গ্লাইকোসাইডের ভিতরে? এটা যদিও অ্যান্টিবায়োটিক, খুবই স্ট্রং অ্যান্টিবায়োটিক। ভ্যানকোমাইসিন যেন কোন ইয়ের, ওই যে গ্লাইকোপেপটাইড না? গ্লাইকোপেপটাইড। গ্লাইকোপেপটাইড। এই আচ্ছা, মাইসিন মাইসিন এত জানা করে। হ্যাঁ, এটার কাছাকাছি তো এই জন্য এই অবস্থা। আরে তো আখি, দুইটা, তুই যে মেট্রোলাইফের আছে না, এরিথ্রোমাইসিন আর এরিথ্রোমাইসিন আর হ্যাঁ, তো এই অ্যামাইনো গ্লাইকোসাইড অবশ্যই এটা কিন্তু খুবই স্ট্রং অ্যান্টিবায়োটিক, হ্যাঁ। এবং এটা মূলত আমাদের যেই আমাদের এই ব্যাকটেরিয়া গুলা, যে ওই কি বলে আমাদের যে আমরা যেমন বডি ডেভেলপমেন্ট মানে মাসেল ডেভেলপমেন্টের জন্য প্রোটিন যেমন দরকার না, ব্যাকটেরিয়াও তোমার তাদের মানে মাল্টিপ্লিকেশন করার জন্য এই প্রোটিনের উপর নির্ভর করে। তো অ্যামাইনো গ্লাইকোসাইড কিন্তু এই ব্যাকটেরিয়ার যে রাইবোজোম বা তোমার এই প্রোটিন স্ট্রাকচার এটাকে ডিস্ট্রয় করে দেয়। এই অ্যামাইনো গ্লাইকোসাইড খাইলে ব্যাকটেরিয়ার আর সহজেই তার যে প্রোটিন তৈরি করার ক্ষমতা সেটা তৈরি করতে পারে না। এবং এবং যখন সেই ব্যাকটেরিয়ার আর এই প্রোটিন তৈরি করতে পারে না ব্যাকটেরিয়া নিজে বাঁচার জন্য, তখনই তোমার এই ড্রাগ এই ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন করতে পারে না, আস্তে আস্তে তার কার্যক্ষমতা নষ্ট হয়ে মারা যায়। বিশেষ করে তোমার খুবই মানে হেভি ইনফেকশন, আই মিন বড় ধরনের যে ইনফেকশন লাইক সেপ্টিসেমিয়া এইসব হাবিজাবিতে আমি ইয়েতেও কিন্তু ব্যবহার করে, ইউটিআই কিন্তু এই অ্যামিনো গ্লাইকোসাইড ড্রাগ গুলো ব্যবহার করে। বিশেষ করে তোমার মানে স্ট্রং যেই ইয়েগুলা
মানে ইনফেকশন গুলোতে খুবই ব্যবহৃত হয়। এই জেন্টামাইসিন, অ্যামিকাসিন, এগুলো নিওমাইসিন, এগুলো আর কি, হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন। এবং এই ধরনের ড্রাগগুলা কিন্তু খুবই ইয়েও করে তোমার, কি বলে তোমার ওই, আরে মানে ইন্টারভেনাসলি দিলে তোমার হেভি জ্বালাপোড়া করে। যাই হোক, এটা আমরা ভেনকোমাইসিন, সরি, অ্যামিনোগ্লাইকোসাইড সম্পর্কে এখানে আর না বাড়াই। আর কেন তাহলে অ্যামিনোগ্লাইকোসাইড, লাইক এই যে নিওমাইসিন, তারপরে অ্যামিকাসিন, এগুলা কেন দেওয়া হয় না? কারণটা হলো এরা আমাদের নিউরোমাস্কুলার ব্লকেটটাকে আরো বাড়ায়া দেয়। আর যেহেতু ওটিতে রেসপিরেটরি প্রবলেম চান্স থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে এই ধরনের ড্রাগ পেলে পেশেন্টের প্রবলেমটা আরো বেশি বেড়ে যেতে পারে। এই জন্য এটাকে অ্যাভয়েড করতে বলা হয়। আমরা পড়তেছি পেজ নাম্বার 307, লাবণী। তারপর ডায়াবেটিক্স মে কজ হাইপারটেনশন অ্যান্ড ফ্লুইড বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। অ্যান্টি হাইপারটেন্স মে কজ হাইপারটেনশন অ্যান্ড শক, এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। তারপর আসি হলো কর্টিকোস্টেরয়েড। মে নিড, এটা দেওয়া হয়, কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, মে নিড ইনক্রিজ ডোজ ইন অর্ডার টু মিট দ্য ইনক্রিজ স্ট্রেস ডিউরিং সার্জারি। দেখো, ওটি কিন্তু একটা স্ট্রেসড এনভায়রনমেন্ট, অবশ্যই ছোট হোক আর বড় হোক। তো পেশেন্টের এই স্ট্রেসের সাথে যাতে কোপ করতে পারে, এই জন্য এই কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। আর স্ট্রেস হলে কিন্তু আমাদের সুগার লেভেল বাড়ে, হ্যাঁ, আমাদের স্ট্রেসের কারণে কিন্তু এই যে দেখো, স্ট্রেস ইনডিউস হাইপারগ্লাইসেমিয়া। স্ট্রেস হলে কি হয়, আমাদের কর্টিসল বাড়ে, আর কর্টিসল মানে হাইপারগ্লাইসেমিয়া। আর এই স্ট্রেস এনভায়রনমেন্টটাকে কমানোর জন্য মূলত আম, কি বলে কর্টিকোস্টেরয়েড দিয়ে দেওয়া হয় ইন অর্ডার টু মিট দ্য ইনক্রিজড ডিউরিং সার্জারি। তারপর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, আবার পেশেন্টদের সুগার লেভেল যাতে মেনটেন থাকে, এটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। কারণ ওটির পরে ব্যাকটেরিয়া গ্রো করার জন্য খাবার এনভায়রনমেন্ট হলো সুগার। ব্যাকটেরিয়া কিন্তু সুগার উপর খেয়ে বাঁচে কিন্তু, হ্যাঁ। Insulin dose may be decreased or increased based on the nutritional intake or body's response to stress respectively. তারপরে হার্বাল প্রোডাক্ট মে বি রেস্ট্রিক্টেড prior to surgery as it may increase risk of bleeding, like 4G, 4টা জি এর কথা এর আগেও বলেছিলাম, জিঙ্কো, জিনসেং, বাইলোবা এটসেট্রা, হাবিজাবি। এই যে 4G, গার্লিক, জিঞ্জার, জিনসেং, জিঙ্কো, গার্লিক, জিঞ্জার, জিনসেং, জিঙ্কো, 4টা হলো 4G। এগুলা খেলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে, এটা আমরা ইয়েতে পড়ছিলাম, কার্ডিওভাস্কুলারে। আর পালমেটো, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত কোথায়? পিএইচ এ। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়াতে অনেক ব্যবহার হয়। ডংকুয়াই, এগুলো, এই যে পালমেটো বিপিএইচ এ খুব ব্যবহৃত, এটা গাছের কবিরাজি টাইপের। এই একটা হার্বাল প্রোডাক্ট এটা মুখের গোড়ায় থাকি। হ্যাঁ। এবার এটা আসি হলো প্রি অপারেটিভ প্রিপারেশন। অপারেশনের আগে আমরা কি ধরনের প্রিপারেশন নিব? প্রি সার্জিক্যাল টেস্টিং বা পিটিএস, সিবিসি, কোয়াগুলেশন স্টাডিজ, টাইপ মানে ব্লাড টাইপ, ক্রস ম্যাচ, ইসিজি, ইউরিন অ্যানালাইসিস এটসেট্রা। স্কিন প্রিপারেশন, অ্যান্টিসেপটিক সোপ বা ওয়াশ করা হয়, ক্লোরোহেক্সিডিন, সার্জিক্যাল স্ক্রাব। ক্লোরোহেক্সিডিন দিয়ে সার্জিক্যাল স্ক্রাব করা হয়, এবং এটা কিন্তু এই ক্লোরোহেক্সিডিনের আগে আগে ক্লোরোহেক্সিডিন, দেন প্রোভিসেপ আয়োডিন বা বিটাডিন, এটা পরে। আগে কিন্তু ক্লোরোহেক্সিডিন দিয়ে ওয়াশ করা হয়, মাথায় রাখো। এনক্লেক্সের ইয়েতে পাইছি, দুইটাই দিয়ে দেয়, আগে কোনটা দিবে? আগে ক্লোরোহেক্সিডিন। আচ্ছা, ওই যে ওটির যেই এই মানে স্টেনলেস স্টিলের যেই ইনস্ট্রুমেন্ট গুলা, যে এক ধরনের একটা সলিউশনে ডুবানো থাকে না, এটার নাম জানি কি, হলদে কালার, মনে আছে নামটা কারো? কি ভাইয়া আবার একটু বলেন।
ওটিতে ইনস্ট্রুমেন্ট যে ডুবায় রাখে না ওটির পরে এক ধরনের সলিউশন ওই যে খালি হাতে ধরতে না বলে হলদে কালার হ্যাঁ এটা হচ্ছে যে ওই কি জানি আল্লাহ রুনা বলতে পারবা রুনা রিসেন্টলি ইয়ে করে আসছে না ইন্টার্নি রুনা বলো লাবণী পারবা ম্যাম তো লাবণী দেখেই না ওটিতে। কই নেই লাবণী লিকুইড হ্যাঁ হ্যাঁ ডেটল। আরে ডেটল না ডেটল না এটা আরে হলুদ কালার না হ্যাঁ আমার ভাসতেছে চোখের সামনে কিন্তু নাম মনে পড়ছে ওই নাম ওইটা হ্যাঁ কি কঠিন জিজ্ঞেস ভাইয়া, করলেন? মনে হ্যাঁ থাকে বুঝি না নাই কি লাবণী জানে। কি জিজ্ঞেস করলেন? ওই যে ওটিতে ইনস্ট্রুমেন্ট গুলা যে তোমার ডুবায় রাখে না এক ধরনের হলদে এক ধরনের সলিউশনের ভিতরে যাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো স্পোর পর্যন্ত মেরে ফেলে যে সলিউশনটা সিডেক্স নাকি আমি সাইডেক্স কি না আমার নামটা আমি শিওর না যাই হোক আপাল্লার কি করার আছে ভাইয়া গুগলে সার্চ দেন না, এখন বলছেন আমার ইয়া লাগবে, আপনি বুইলা যাবেন, ঠিক এটা আছে না জানলে আমার ব্রেক ভালো ব্রেক টাইমে দেখতেছি তারপর স্কিন প্রেশার তো বললাম তো ডায়েটারি রেস্ট্রিকশন নাথিং পার ওরাল আফটার মিডনাইট টু প্রিভেন্ট ভমিটিং এন্ড অ্যাসপিরেশন ডিউরিং সার্জারি laxative or enema for procedure involving gastrointestinal tract or abdomen নাইট বিফোর সার্জারি বিশেষ করে ইন্টেস্টাইন ক্লিয়ার হওয়ার জন্য গোলাইটলি বা পলিথিলিন গ্লাইকল ইলেকট্রোলাইট সলিউশন ব্যবহার করা হয় এটা অনেকটা ইয়ের কারণ কি বলে ওই ইন্টেস্টাইন যাতে একদম ক্লিয়ার হয়ে যায় কিছু না থাকে এই জন্য এবং এটা কিন্তু পাউডার আকারে আসে বুঝছো এই জন্য এরকম সরি এরকম পাউডার ফর্মে আসে তারপর এটা ইয়ের ভিতরে নিয়ে তোমার কি বলে পেশেন্টকে লিকুইড করে খাওয়ানো হয় পাউডার আকারে আসে ফলিক ক্যাথেটারাইজেশন অ্যাজ অর্ডার্ড প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক শুরু করতে হয় কিন্তু ওটির আগে ওটির পরে না ওটির ভিতরে না অ্যান্টিবায়োটিক শুরু করা হয় ওটির আগে তারপর আইভি লাইন ফ্লুইড অ্যাজ অর্ডার্ড এটসেট্রা এবার আসে প্রি অপারেটিভ কনসেন্ট অবটেইনড বাই সার্জন আচ্ছা কনসেন্ট সম্পর্কে আমাদের একটু বিশেষ কিছু জানার আছে এটা কোশ্চেন আসে একটু দেখি ইনফর্ম কনসেন্ট নার্সের রোলটা কি The nurse's role is to ensure the client has signed voluntarily and competent at the time of signing. Very important. নার্সের রোল কিন্তু পেশেন্টকে এক্সপ্লেইন করা না কোনো প্রসিডিউর সম্পর্কে নার্স কখনোই এক্সপ্লেইন করবে না নার্সের রোল হইলো পেশেন্ট নিজের ইচ্ছাকৃতভাবে সবকিছু জেনে সে সাইন করছে কিনা এবং সে যখন সাইন করছে সে সবকিছু বুঝে সাইন করছে কিনা এটা এনশিওর করা The nurse should also ensure client has received all necessary information and no remaining questions. নার্স সাইন করার সময় কোশ্চেন যদি নার্সকে পেশেন্ট জিজ্ঞাসা করে তাহলে কিন্তু নার্স যেন সাইন না করে মাথায় রাখো ওটির ক্ষেত্রে নার্সকে যদি কোনো প্রশ্ন করা হয় এটা আসলে এইভাবে বলাটা টাফ পরে আবার এটা ভুলভাবে রং ইন্টারপ্রেট করতে হয় কোনো নার্স প্রসিডিউর হচ্ছে কনসেন্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করে হ্যাঁ এই কনসেন্টের যদি বলে না যদি পেশেন্ট যদি বলে যে এই ডক্টর কি ভালো এটা যদি আবার মানে অ্যান্সার না দেয় এটা আসলে ভুল মানে বিষয়টা এরকম না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো নার্স অপারেশন রিলেটেড কোনো ইনফরমেশন যদি নার্সের থেকে জানতে চায় সেই ক্ষেত্রে পেশেন্ট প্রপারলি ডক্টর থেকে ইনফরমেশন নেয় নাই বা ডক্টর ভয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে নাই এই ধরনের বিষয় হলে অবশ্যই নার্স সাইন না করে ডক্টরকে আবার ইনফর্ম করতে হবে নার্সের কিন্তু এটা রোল এই ধরনের কোশ্চেন আসে কোশ্চেন পাওয়া যায় পাইছো না পারে না এরকম হ্যাঁ ভাইয়া 100%। The nurse should also ensure client has received all necessary information and no remaining questions. The healthcare provider is responsible for explaining all the aspects of the procedure, including the potential risk. আমি আবার বলতেছি লাইনটা the healthcare provider is responsible for explaining all aspects of the procedure, including the potential risk. মাথা রাখতে হবে হ্যাঁ তারপর আসলে ensure signed consent before patient is sedated nurse's responsibility is to আচ্ছা নার্সের রেসপন্সিবিলিটি জাস্ট অ্যাজ এ উইটনেস হিসেবে থাকা
Nurse's responsibility is to witness the client's signature after the patient understands the procedure. Very important, হ্যাঁ? নার্স কিন্তু শুধু সাক্ষী আর কিচ্ছু না যে হ্যাঁ সে সাইন করছিল। এবার ছিল অপারেশন রুমে কি হবে? কারেক্ট identification of client with ID band, as the full name with spelling, the date of birth, the expected surgical procedure. এবং আরেকটা জিনিস হলো অল স্টাফ টাইম আউট। অল স্টাফ টাইম আউট, এই টাইম আউট এটা কিন্তু একটা টার্ম, হ্যাঁ? এবং এটা ফাইনাল ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয় টু অ্যাভয়েড এনি এরর। এবং এই টাইম আউট শব্দটা উচ্চারণ করে কিন্তু স্কার্ব নার্স। এই টাইম আউট শব্দটা স্কার্ব নার্স কিন্তু উচ্চারণ করে, হ্যাঁ? ইউনিভার্সাল প্রোটোকল অ্যান্ড ইজ পারফর্মড ইন দি অপারেটিং রুম ইমিডিয়েটলি বিফোর দ্য প্ল্যান্ড প্রসিডিউর ইজ ইনিশিয়েটেড। ইট রিপ্রেজেন্টস দ্য ফাইনাল recapitulation and reassurance of accurate patient identity, surgical site and planned procedure. It's a final verification to avoid any error, যেটা বললাম টাইম আউট। আচ্ছা, টাইম আউট মূলত কাকে বোঝাচ্ছে? নার্সকে? না 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 না, নার্স বলবে, এটা স্কার্ব নার্স বলবে। টাইম আউট শব্দটা স্কার্ব নার্স বলবে। হুম। এটা হলো একদম, এটা বলার পরেই কিন্তু তোমার অ্যাকশন শুরু হয়, পেশেন্টের কাটাকাটি অথবা ওই যে অ্যানেস্থেসিয়া দেওয়াটা যা আছে এটা, এগুলো শুরু হয়। ফাইনাল যখন প্রসিডিউর শুরু করবে এই স্কার্ব নার্স বলে টাইম আউট। Preoperative medications, narcotic analgesics like meperidine. এই মেপেরিডিন কিন্তু প্যাথেডিন আর কি, হ্যাঁ? সেম অ্যাজ প্যাথেডিন। এরা কি করে? এরা রিডিউস অ্যাংজাইটি, এনহ্যান্স এফেক্টিভনেস অফ জেনারেল অ্যানেস্থেসিয়া। তারপর অ্যাডজুভেন্টস। আচ্ছা, অ্যাডজুভেন্টস কিন্তু এই যে প্রোমিথাজিন, হাইড্রোক্সিজিন, এটা কিন্তু তোমার অ্যালার্জি মানে ঠান্ডার ওষুধ বা অ্যালার্জির ওষুধ। কিন্তু এখানে এই ড্রাগগুলো কেন ব্যবহার করা হয়? কারণ আছে। কারণটা হলো বলতেছি। অ্যাডজুভেন্ট বলতে বোঝায় ড্রাগ? এরা যে ড্রাগগুলা ব্যবহার করা হয় না, এই ড্রাগগুলার এফেক্টিভনেসটাকে বাড়ায় অ্যাডজুভেন্ট। লাইক প্রোমিথাজিন, হাইড্রোক্সিজিন, এরা ঠান্ডার ওষুধ কিন্তু, হ্যাঁ? এদের অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে। অ্যান্টিকোলিনার্জিক। আচ্ছা, এখানে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট ড্রাগগুলার দেওয়ার কারণটা কি? আচ্ছা, অ্যান্টিকোলিনার্জিক নিচে আছে, তখন একটু পরে বলি, তারপরে জিজ্ঞাসা করবো নি আবার, মাথায় রাখো। তো এই প্রোমেথাজিন, হাইড্রোক্সিজিন এগুলা ইউজড ইন কম্বাইনেশন উইথ নার্কোটিক্স ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ নার্কোটিক্স উইদাউট ইনক্রিজ দেয়ার ডোজ। এই ড্রাগগুলা, এই প্রোমেথাজিন, হাইড্রোক্সিজিন এগুলা যদি নার্কোটিক্স এর সাথে লাইক প্যাথেডিন অথবা মরফিনের সাথে ব্যবহার করলে তোমার মরফিনের ডোজ না বাড়ায় অল্প ডোজে পেশেন্টের এফেক্টিভ বাড়ানো যায়। এই জন্য এইগুলো কম্বাইনেশন হিসেবে দেয়। ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ নার্কোটিক্স উইদাউট increasing their dose and also have anti-emetic sedative action. তারপর কমন প্রিপারেশন কি? লাইক মরফিন প্লাস ফেনারগান, ডেমেরল প্লাস ভিস্ট্রেল, এগুলা। তারপরে সিডেটিভ আছে লাইক কি ফেনোবারবিটাল, এগুলো বারবিটাল। এরা কি করে? রিডিউস অ্যাংজাইটি, প্রমোট রিল্যাক্সেশন এন্ড স্লিপ এটসেট্রা। তারপর আসলে ট্রাঙ্কুলাইজার্স, ডায়াজিপাম, এরা অলরেডি আমরা জানি রিডিউস অ্যাংজাইটি, সিডেটিভ ইফেক্ট দেয় এটসেট্রা। তারপর আসে হলো অ্যান্টিকোলিনার্জিক। এই দেখো, অ্যান্টিকোলিনার্জিক এখানে কেন দেয়? রুনা অ্যান্টিকোলিনার্জিক পড়ছো, বলো তো রুনা, লাবণী। আচ্ছা, লাবণী আগে, লাবণীটা জিজ্ঞাসা করি, আমি লাবণী বলো তো এখানে অ্যান্টিকোলিনার্জিক কেন দেয়? ওটির আগে অ্যান্টিকোলিনার্জিক কেন দেয়? এই যে লাইক অ্যাট্রোপিন, এই যে আরো যারা আছে, স্কোপোলামাইন, গ্লাইকোপাইরোলেট এটসেট্রা, এগুলো কেন দেয়? যেন তার রেসপিরেটরিতে অবস্ট্রাকশন না হয়। আচ্ছা, আর আর হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক বডি কি করে? ওয়েট
হ্যাঁ, ওয়েট করে। সাদিয়া সাদিয়া ভাইয়া বলো অ্যান্টিকোলিনার্জিক বডিটাকে কতটুকু ওয়েট করবে? লাবণী বলছে যে অ্যান্টিকোলিনার্জিক বডিকে ওয়েট করে। তোমার কি মনে হয়? এখানে অ্যান্টিকোলিনার্জিক বডিকে ড্রাই করে। এই যে কাটা এমনে ছেঁড়ার ড্রাই। সময় কাটা ছেঁড়ার সময় হ্যাঁ, যদি সেলাইবাও না আসে এইজন্য ড্রাই স্যালাইভা করে না? তারপরে এই যে রেসপিরেটরি যেগুলো আছে এগুলোকে ড্রাই করে দেয়। ট্রাকিও ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে কমায় দেয়। যার ফলে কি হয়? এই যে স্কোপোলামাইন অ্যাট্রোপিন তো যদিও হার্ট রেট ইনক্রিজ করে, বাট অ্যাট্রোপিন স্কোপোলামাইন এগুলো সবগুলা এগুলোর কি থাকে? অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট থাকে। শুধুমাত্র হার্ট রেটই বাড়া যায় তা কিন্তু না, এগুলো কিন্তু বডির সিক্রেশনও কমায় দেয়। যার ফলে সহজেই তোমার কাটাছেঁড়ার সময় সহজেই তোমার ইয়েগুলা যাতে কম আসে, আই মিন বডির যে ফ্লুইড গুলা যাতে কম বের হয়, এটা ইনশিওর করে। বিশেষ করে স্কোপোলামাইন এগুলা অ্যাসপিরেশন রিস্ক কমায় দেয় এরকম, হ্যাঁ। তাহলে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, H2 রিসেপ্টর যাই হোক, বিশেষ করে তোমার এরা এই H2 রিসেপ্টরটা আমাদের রিসেপ্টর মূলত বিভিন্ন টাইপের রিসেপ্টর, বিশেষ করে H1 H2 এরকম রিসেপ্টর আছে। রেনিটিডিনের নাম শুনছি না আমরা? রেনিটিডিনও কিন্তু H2 রিসেপ্টরের ভিতরে পড়ে, H2 রিসেপ্টর। ঠিক আছে? এই রেনিটিডিন, তারপরে আর H1 লাইক বিনাড্রিল। হ্যাঁ অ্যান্টিহিস্টামিন বলতেছি, এটি মূলত অ্যান্টিহিস্টামিন। এইটার হচ্ছে হ্যাঁ 2 ধরনের রাইট রিসেপ্টর থাকে, H আর H2। রাইট। অ্যান্টিহিস্টামিন মূলত দুই প্রকার, হ্যাঁ, H1 আর H2। অ্যান্টিহিস্টামিন রিসেপ্টর আর কি, রিসেপ্টর। তো অ্যান্টিহিস্টামিন রিসেপ্টর দুই প্রকার, একটা হলো H1 আর একটা হলো H2। H1টা আমাদের মানে রেসপিরেটরি এইসব জায়গায় কাজ করে H1 রিসেপ্টরটা, আর H2টা করে আমাদের জিআই ট্র্যাক্টে। এই H2 রিসেপ্টরটা কাজ করে আমাদের জিআই ট্র্যাক্টে। তো লাইক এই যে রেনিটিডিন, আমরা কিন্তু রেনিটিডিন সিমিটিডিন এগুলা কিন্তু আমরা এই গ্যাস্ট্রিক কমানোর জন্য খাই, হ্যাঁ। এবং এই রেনিটিডিন কিন্তু খুবই ভালো একটা ঔষধ, কিন্তু রেনিটিডিনের চেয়ে ওমিপ্রাজল বেশি চলে বাংলাদেশে। তো গ্যাস্ট্রিক বা স্টোমাক HCl সিক্রেশন যাতে কমে যায়, সেই ক্ষেত্রে এই যে H2 রিসেপ্টর, রেনিটিডিন, সিমিটিডিন এগুলো খুবই ব্যবহৃত হয়। দেখি কোন স্লাইড আছে কিনা রিলেটেড। এই যে অ্যান্টিকোলিনার্জিক ডিক্রিজ ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন এন্ড রিডিউস দ্য চান্স অফ অ্যাসপিরেশন। এবার আসলে অ্যানেস্থেসিয়া, স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া, লাইক স্টেজ 1 স্টেজ 2 অনেক কিছু আছে। প্রথমে আসলে ইন্ডাকশন। ফ্রম বিগিনিং অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানেস্থেটিক টু লস অফ কনসাসনেস, দেয়ার সাথে সাথে যে সময়টা তোমার কনসাসনেস হারায় সেটাই হলো স্টেজ 1। এরপরে ডেলিরিয়াম অর এক্সাইটমেন্ট, ফ্রম লস অফ কনসাসনেস টু লস অফ আইলিড রিফ্লেক্স, দেয়ার সাথে সাথে আনকনশাস হয় এবং পেশেন্টের চোখ মানে আইলাইট রিল্যাক্স হয়ে চোখ বন্ধ করে ফেলে। স্টেজ 3 হলো সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, ফ্রম রিল্যাক্সেশন টু লস অফ মোস্ট রিফ্লেক্সেস লাইক ডিপ্রেশন অফ ভাইটাল ফাংশনস। তারপরে ডেঞ্জার স্টেজ হলো কি, ডিপ্রেস ভাইটাল ফাংশনস টু রেসপিরেটরি অ্যারেস্ট, মানে এতটাই ভাইটাল মানে সিমটম মানে ভাইটাল সাইনগুলো এতটাই কমে গেছে যে রেসপিরেটরি পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেছে। এটা হলো স্টেজ 4। বিশেষ করে আমাদের দেশে অ্যানেস্থেসিয়া যে মারা যায় না, এই স্টেজ 4 এর কারণে মারা যায়, মানে ড্রাগ উল্টাপাল্টা পড়ে গেছে এইসব কারণে। এবার আসি হলো টাইপস অফ অ্যানেস্থেসিয়া। জেনারেল অ্যানেস্থেসিয়া, drug induced central nervous system depression which produces decreased muscle reflex activity and loss of consciousness may be achieved by various agents.
প্রথমেই আসিল ইনহেলেশন। ইনহেলেশনের মাধ্যমে অজ্ঞান করে ফেলা হয়, হ্যাঁ? গ্যাস অ্যানেস্থেটিক্স লাইক নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সাথে অক্সিজেন। এটা নাইট্রাস অক্সাইড কিন্তু লাফিং গ্যাস হিসেবেও আমরা সবাই কিন্তু লাফিং গ্যাস হিসেবে যেটা চিনি সেটাই কিন্তু নাইট্রাস অক্সাইড। এটা অক্সিজেনের সাথে দিয়ে আনকনশিয়াস করে ফেলা হয়। প্রডিউস ইউফোরিয়া, মানে একটা ধুমন্দর একটা পরিবেশ, আই মিন মাতাল মাতাল একটা অবস্থা। ইউজ ফর শর্ট সার্জিক্যাল প্রসিডিউরস। তারপরে সাইক্লোপ্রোপেন ইউজড ফর অবস্টেট্রিক অ্যানেস্থেসিয়া, হাইলি ইনফ্লামেবল। তারপরে আসলে লিকুইড অ্যানেস্থেটিক্স লাইক হ্যালোথেন, তারপরে ইনফ্লুরেন্স, তার কি মিথক্সিফ্লুরেন এটসেট্রা। তারপরে আসি হলো কি কোনো কিছু বাকি আছে। আচ্ছা, একটু আরেকটু অ্যানেস্থেসিয়া যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দেই যে তোমার ধরো পেশেন্টের যে আমরা চিনবো, ওটিতে পেশেন্ট যতই যেভাবেই আসুক না কেন, আমরা পেশেন্টের কিভাবে যাচাই করবো যে সঠিক পেশেন্ট কিনা, ওটির জন্য সঠিক পেশেন্ট, তার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো আমরা চেক করবো। কখনোই পেশেন্টের রুম নাম্বার, ডাক্তারের নাম, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড না, কারণ এগুলো চেঞ্জ হয়, হ্যাঁ? অবশ্যই পেশেন্টের ফার্স্ট এবং লাস্ট টাইম, ডেট অফ বার্থ এবং এগুলো এগুলো হলো তার রিয়েল আইডেন্টিফিকেশন, মানে ক্যারেক্টারিস্টিক্স। এবার আসি হলো লিকুইড অ্যানেস্থেটিক তো বললামই। আইভি ইন্টারভেনাসলি কি ব্যবহার করা হয়? ইউজড ইন শর্ট প্রসিডিউর লাইক ডেন্টাল এক্সট্রাকশন, ক্যান কজ ব্রঙ্কোস্পাজম, ল্যারিঞ্জোস্পাজম এন্ড হাইপারটেনশন। এর ভিতরে কি পড়ে? লাইক মেথক্সিটাল। মেথক্সিটালটা এই শর্ট টাইম ইয়েগুলোতে খুবই ব্যবহার করা হয়। এরপর আসলে ডিসোসিয়েটিভ এজেন্ট। এই ডিসোসিয়েটিভ এজেন্ট বলতে এইখানে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় না, লাইক কেটামিন, এটা আমি খুবই ব্যবহার করি হসপিটালে। এই কেটামিনটা কিন্তু এই ধরনের এই কেটামিন ব্যবহার করলে বা এটা তো ডিসোসিয়েটিভ এজেন্ট বলতে কি বোঝায়? আসলে এই ডিসোসিয়েটিভ এজেন্টের ভিতরে যে ড্রাগগুলো পড়ে, এই ড্রাগগুলা মূলত পেশেন্টের কনশাসনেস ঠিক রাখে, কিন্তু পেশেন্ট কোনো কথা বলতে পারে না। এটাকে বলে কনশাস সিডেশন বলা হয়। এই জন্য মাথায় রাখো, লাইক কেটামিন দিলে পেশেন্ট অ্যালার্ট থাকে কিন্তু কোনো কথা বলতে পারে না, এবং এটা এই জন্য কিন্তু কনশাস সিডেশন বলা হয়। বিশেষ করে মুসলমানি আছে না, মুসলমানিতে এটা খুবই ব্যবহৃত হয় কেটামিন। Produce state of intense analgesia, amnesia, and lack of awareness without loss of consciousness. Used in short surgical and diagnostic procedures like either drug and ketamine. Certificate tachycardia, hypertension, respiratory depression, hallucination, delirium, restless, and wild talk. তারপরে neuroleptics. Produce neuroleptic analgesia characterized by reduced motor activity. Neuroleptic মানে পেশেন্টের মোটর অ্যাক্টিভিটি কমায় দেয়, decreased anxiety without loss of consciousness. এই ডিসোসিয়েটিভ এজেন্টের ভিতরে এগুলো সবগুলাই পড়ে। নিউরোলেপটিক লাইক এই যে ফেন্টানিল, ডরপেরিডল, এগুলো আর কি। এগুলা সবই নিউরোলেপটিক্সের ভিতরে। এগুলা হলো কি পেশেন্টের মোটর অ্যাক্টিভিটি কমায় দেয়, কিন্তু কনশাসনেস কমায় না, মানে কনশাস ঠিকই থাকে। ফেন্টানিল উইথ ডরপেরিডল, এই ফেন্টানিল কিন্তু ব্যথার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে তোমার ওই যে কার্ডিয়াক ব্যথাতেও ফেন্টানিল ব্যবহার করা হয়, ফেন্টানিল প্যাচ হিসেবে। তারপরে ডরপেরিডল হলো বমির ওষুধ, হ্যাঁ, অ্যান্টিএমেটিক অ্যান্ড সিডেটিভ হিসেবে কাজ করে। তারপরে স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট, একদম বোন সহ যদি রিল্যাক্স করতে হয়, ইউজ ফর নিউরোমাসকুলার ব্লকিং এফেক্ট হুইচ কজ মাসেল রিল্যাক্সেশন লাইক প্যানকিউরেনিয়াম, সাকসিনাল কোলাইন, অ্যাট্রোকিউরিনাম। এইখানে সাকসিনাল কোলাইন সম্পর্কে কিছু বলার আছে। সাকসিনাল কোলাইন তোমাদের কি এই চ্যাপ্টার ভালো লাগতেছে না লাবণী? এখানে অনেক আমার কাছে। ও ডিউটিতে। সাদিয়া, সাদিয়ার কি অবস্থা? সাদিয়া জি ভাইয়া। তুমি কোথায়? হ্যাঁ, বাসায়। তোমাদের এখান থেকে আজকে একটু আগে ঘুরে আসলাম, মানে তোমাদের বাসার সামনে দিয়ে আসছি আর কি। হ্যাঁ, মাত্র আসছি। ও ওয়েলকাম হোম।
এটা হলো পেরিওপারেটিভ নার্সিং, ওটি রিলেটেড, সব এখানে সব ওটি রিলেটেড। দেখো এখানে একটা ড্রাগের নাম আছে সাকসিনাল কোলাইন, অনেকবার কোশ্চেনে পাবা এটা। এই সাকসিনাল কোলাইন অ্যানেস্থেটিক ড্রাগ, হ্যাঁ, এই ড্রাগের ফলে কি হয়? ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এই ড্রাগটা কিন্তু ইলেকট্রোকনভালসিভ থেরাপিতেও ইউজ হয়। ওই যে সাইকোলজিক্যাল প্রবলেমে যখন তোমার ওই হরমোনাল প্রবলেম থাকে না, লাইক সেরোটোনিন, ডোপামিন উল্টাপাল্টা থাকলে, তখন ফাইনালি ওর ওষুধ টষুধে কাজ না হলে তখন তোমার এই ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে এই ওষুধটা তখনও দেয়। এই ওষুধের একটা সাইড এফেক্ট হলো, ভেরি ইম্পর্টেন্ট একটা সাইড এফেক্ট হলো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াটা কি মূলত? এই ড্রাগটা দিলে পেশেন্টের টেম্পারেচার খুবই হাই হয়ে যায়। দ্য পেশেন্ট উইল গেট সাকসিনাইন, হ্যালোথেন অর আদার ইনহেলেশন এজেন্টস and these will trigger the initiation of malignant hyperthermia, very important, হ্যাঁ। যদিও সাকসিনাইন কোলাইন এবং হ্যালোথেন এটা হয়, বাট হ্যালোথেন এখন আর ব্যবহার হয় না। হ্যালোথেন এটা এখন আর ব্যবহার হয় না। এই যে হ্যালোথেন আগে ব্যবহার হতো, এখন আর হয় না, তবে সাকসিনাইন কোলাইন এখনো ব্যবহার হয়। এটা একটা রেডলি একটা প্রবলেম হলো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। কি এটা? এ ডেঞ্জারাস অ্যাডভার্স রিঅ্যাকশন টু সাকসিনাইন কোলাইন, জেনেটিক্যালি ইনহেরিটেড রিস্ক ফ্যাক্টর। মানে এটা বংশগতভাবে থাকলে তবেই তাদের হয়। এই জন্য ডক্টররা আগে জিজ্ঞাসা করে যে আপনার পরিবারের কেউ ওটিতে যাওয়ার পরে কোনো খারাপ পরিস্থিতিতে হয়েছে কিনা, এটা জিজ্ঞাসা করে। এটা যদি এটা বলে যে হ্যাঁ না এরকম শুনছি অথবা জানি, তাহলে ডক্টর ওইভাবে প্রিপারেশন নেয়। কেন এরকম টেম্পারেচারটা বাড়ে এবং মাসেল অনেক বডি স্টিফ শক্ত হয়ে যায়, টেম্পারেচার বাড়ে এবং খুব শক্ত হয়ে যায় মাসেল, কজড বাই এক্সেস রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম দ্য মাসেল উইথ সাস্টেইন মাসেল কন্ট্রাকশন এন্ড রিজিডিটি। দেখো ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ট্রোজার সাইন, শোস্ট্রেক সাইন হয় সেম একই রকম ভাবে এখানেও। তবে এখানে অনেক বেশি ক্যালসিয়াম বের হয়ে যায় মাসেল থেকে, যার ফলে বডি মারাত্মক কন্ট্রাক্টেড এবং রিজিড হয়ে থাকে। ইট লিডস টু হাইপারক্যাপনিয়া, জেনারেলাইজড মাসেল রিজিডিটি, ইনক্রিজড বডি টেম্পারেচার এন্ড হাইপারথার্মিয়া। ম্যানেজড উইথ এবং এটার অ্যান্টিডোট হিসেবে ড্যান্ট্রোলিন ব্যবহার করা হয়। এই সাকসিনাল কোলাইনের অ্যান্টিডোট হিসেবে ড্যান্ট্রোলিন ব্যবহার করা হয়, মাথায় রেখো। সাকসিনাল ক্লোরাইনের সাকসিনাল ক্লোরাইডের সরি সাকসিনাল কোলাইনের অ্যান্টিডোট হিসেবে ড্যান্ট্রোলিন, এটা একটা মাসেল রিল্যাক্সেন্ট, এটা একটা মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ব্যবহার করে। এবং এটা পেশেন্টের মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ড্যান্ট্রোলিন, কুলিং ব্ল্যাঙ্কেটস এন্ড ফ্লুইড রিসাসিটেশন করা হয় যাতে টেম্পারেচার কমে আসে। এই যে ড্যান্ট্রোলিন ইউজড ফর সেরোটোনিন সিনড্রোম, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এবং আরেকটা হলো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। সবই মাসেল রিলেটেড বিষয়, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনে পাবা প্র্যাকটিসের সময়। নার্সিং প্রিকশন আমরা কি নিব? Monitor respirations for at least 1 hour after drugs effect has gone. এবার আসলে regional anesthesia produces loss of painful sensation in one area of body without losing consciousness. Agent like কি? লিডোকেইন আমরা জানি, লিডোকেইন একটা লোকাল অ্যানেস্থেটিক, এটা আমরা জানি, বাট এনক্লেক্সের ক্ষেত্রে এটা অ্যাজ এ অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ হিসেবে মাথায় রাখতে হবে। এনক্লেক্সে লিডোকেইনটা এই অ্যানেস্থেটিক হিসেবে না জিজ্ঞাসা করে তোমার অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ হিসেবে বেশি কোশ্চেনটা হয়। যদি পাও এটা বেশিরভাগ এভাবে পাবা, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ হিসেবে। এবং এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে খুবই ব্যবহৃত হয়। প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া খুবই ব্যবহৃত হয়। তারপর আছে হলো প্রোকেইন, টেট্রাকেইন এটসেট্রা। এই কোনো স্লাইড বাকি আছে না? তারপরে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, আমরা অ্যানেস্থেটিক ইন্ট্রোডিউসড ইনটু সাবঅ্যারাকনয়েড স্পেস অফ কন্টেইনিং cerebrospinal fluid. আমাদের এই সিএসএফ বা তোমার কি বলে স্পাইন সম্পর্কে বেশি আমরা পড়ি নিউরোতে, তবে একটু দেখায় দেই তা আরেকবার। দেখো এটা হলো
মেনিনজিসের মেনিনজিসের লেয়ার এগুলা, হ্যাঁ? এটা হলো মানে এটা হলো ব্রেনের একদম রিয়েল পার্ট। আর ব্রেনের পার্টের পরে যে কাভারিংটা থাকে, এই কাভারিং এর কয়েকটা ভাগ থাকে। প্রথমে আসলে হলো পায়ামিটার, সরি, এইটাকে বলা হয় পায়ামিটার। পায়ামিটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে যে অংশ, এই অংশটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেস থেকে, সাব অ্যারাকনয়েড স্পেসে কিন্তু তোমার এই সিএসএফটা থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা থাকে। তো এখানে কি হয় একটু দেখি। এই যে এটার একেকটা জায়গায় একেকটা লেয়ারে একেকটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। সাবঅ্যারাকনয়েড স্পেসে মেডিসিন অ্যানেস্থেসিয়া দিলে একটা এফেক্ট পড়ে। আবার তোমার এই যে কি এপিডুরাল অ্যানেস্থেসিয়া, এটা বিশেষ করে তোমার ইয়েতে দেওয়া খুবই ব্যবহৃত হয়। ওটি লেবার ইয়েতে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, যে লোয়ার পার্ট যখন শুধু অবশ করে ফেলে তখন এটা খুবই ব্যবহৃত হয়। তো আমরা একটু দেখি স্পাইনাল অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেটিক ইন্ট্রোডিউসড ইনটু সাবঅ্যারাকনয়েড স্পেস। এই যে এখান থেকে it produces anesthesia below the level of diaphragm. এই সাবঅ্যারাকনয়েড স্পেসে অ্যানেস্থেসিয়া এটা ডায়াফ্রামের নিচের থেকে মানে কাজ করে। হাইপোটেনশন এন্ড পোস্ট স্পাইনাল হেডেক আর কমন। কিপ ফ্ল্যাট ফর 6 to 8 hours। এই এই তোমার এটা এর আগেও দেখছি আমরা, যে তোমার এই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে স্পাইনাল এবং এপিডুরাল বোথ, এদের একটা কমন প্রবলেম হলো পেশেন্টের হাইপোটেনশন হয়, বিপি কমে যায়। এবং এই জন্য যেহেতু এটার একটা সাইড এফেক্ট, কমন একটা সাইড এফেক্ট, এগুলা দিলে বিপি কমে যায়। এই জন্য পেশেন্টদেরকে ওটির আগেই মানে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে প্রচুর পানি বা ফ্লুইড রিসাসিটেশন করা হয়, যাতে হাইপোটেনশনটাকে অ্যাভয়েড করা যায়। আর পেশেন্টেরকে কেন কিপ দ্য ফ্ল্যাট ফর 6 to 8 hours, কেন এটা লাবণী বলো? লাবণীর কি নিউরো পড়ছিলা? নিউরো, সরি লাবণী তো না, সাদিয়া। অর্ধেক পাইছিলাম। আমি ড্রেসিং করতেছি। অর্ধেক অর্ধেক পাইলো, জ্ঞান বুদ্ধি কাটাও। 3 অর্ধেক মাস না, লাস্টের দিকে পাইছি। লাস্টের দিকে এখন হইলো, কি শুনি হ্যাঁ ভাইয়া লাস্টের দিকে। কোনো সমস্যা নেই। এইটা কেন পেশেন্টকে এই সেরিব্রোস্পাইনাল অ্যানেস্থেসিয়াতে দিলে কেন ফ্ল্যাট রাখতে বলা হয়েছে বলো তো? এই স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা মুখের কোন সাইড দিয়ে দেয়? সাদিয়া, জি ভাইয়া। স্পাইনাল অ্যানেস্থেসিয়া মুখের কোন সাইড দিয়ে দেয়? স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে দেখছো? দেখছি। কোন সাইড দিয়ে দেয়? হার্টের এই সাইড দিয়ে না? বলো। আরে পিঠের এই সাইড দিয়ে, মেরুদণ্ডের এখান থেকে হ্যাঁ দেয়। পিঠে যায় ভাইয়া, আপনি তো হ্যাঁ, কনফিউশন করছেন। এটা তো and আমি বললেই কি মানে আমার সাথে মিলাইতে হবে এরকম তো না। আপনি কি বললেন, পিঠে মুখ দেয়, দিয়ে হ্যাঁ। দেয়? কিসের মুখ কি কেন মুখ দিয়ে দিবে? স্পাইনাল অ্যানেস্থেসিয়া মানেই তো হ্যাঁ স্পাইন। স্পাইনাল তো ভাইয়া, আপনি ভাইয়া কনফিউশন করে দিলেন। হ্যাঁ, আমি তো তোমার মানে বাংলায় বলছি, ওখানে তো ইংলিশে কনফিউজড করবে তোমাকে। স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে যেহেতু দেয় মানে পিঠের এখান দিয়ে দেয়, এখন পেশেন্টকে যদি তুমি ওই জায়গায় ট্যাপ করে রাখতে হয়, মানে গজপিচ দিয়ে তারপর পেশেন্টকে ফ্ল্যাট পজিশনে রাখতে হয়, নাহলে ওইখান দিয়ে আবার লিক করে স্পাইনাল ফ্লুইড বের হয়ে যেতে থাকে। এই হ্যাঁ জন্য ভাইয়া। 6 to 8 hours ফ্ল্যাট আসে ভাইয়া এগুলা। ক্লাস অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। চলো আজকে এই পর্যন্তই।